একটা মানুষ কতটা বেপরোয়া হতে পারে, কি পরিমাণ সম্পদ জোগাড় করতে পারে। আমরা হিসাব করে দেখছি প্রায় 1/4 অফ গোপালগঞ্জ আসলে সে প্রায় কিনে ফেলেছে। আর কিছুদিন থাকলে হয়তো এন্টায়ার গোপালগঞ্জ, যেটা ব্যারিস্টার সুমনও বলেছেন যে পুরোটাই কিনে ফেলতো। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে আগামী 6 জুন এবং তার স্ত্রী জিসান মির্জা ও 3 সন্তানকে 9 জুন জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন। আসলে প্রক্রিয়াটা তো আগাচ্ছে, আসলে কেমন দেখছেন, কি হচ্ছে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিঃসন্দেহে, যে একটা মানুষ এক জীবনে এত সম্পদ করতে পারে এবং শুধুমাত্র একটা সরকারি চাকরি করে, যেই চাকরি করে আসলে এত সম্পদ অর্জন সম্ভব নয়। এখন একটা প্রশ্ন সামনে দাঁড়ায়, আজকে যে অভিযোগগুলো আমাদের সামনে উপস্থিত রয়েছে, তাহলে কি বলতে হবে আমাদের রাষ্ট্র ব্যবস্থাটাই একটা মানুষকে এমন সুযোগ করে দিল যে সে এরকম কিছু করতে পারে? পুরো রাষ্ট্র ব্যবস্থা নিয়েই তো প্রশ্ন উঠছে আজকে। এবং একটা মানুষ কতটা বেপরোয়া হতে পারে, কি পরিমাণ সম্পদ জোগাড় করতে পারে। আমরা হিসাব করে দেখছি প্রায় 1/4 অফ গোপালগঞ্জ আসলে সে প্রায় কিনে ফেলেছে। আর কিছুদিন থাকলে হয়তো এন্টায়ার গোপালগঞ্জ, যেটা ব্যারিস্টার সুমনও বলেছেন যে পুরোটাই কিনে ফেলতো। পুরো প্রক্রিয়াটার ভিতরে আসলে যেটা আছে সেটা হলো যে বাংলাদেশে যারা এই ধরনের পজিশনে থাকে তারা ক্ষমতা কাঠামোকে নিয়ন্ত্রণ করে। ফলে ক্ষমতা কাঠামোকে নিয়ন্ত্রণ করে এবং ক্ষমতা কেন্দ্র থেকে এদের প্রতি প্রশ্রয় থাকে নানা কিছু করার। আজকে বেনজির আহমেদ যে জায়গাটা এসে দাঁড়িয়েছেন, তিনি কিন্তু ক্ষমতায় থাকাকালীন সময়ই কাজটা করেছেন। তখন কেউ তাকে প্রশ্ন করে নেই, কোনো গণমাধ্যম তাকে এ নিয়ে রিপোর্ট করার সাহস দেখায় নেই, রাষ্ট্র একেবারে দেখে নাই তা কিন্তু না, কিন্তু রাষ্ট্র বলতে গেলে উদাসীন ছিল। এবং কোনো একটা কারণে একটি গণমাধ্যমে প্রকাশের পর একজন সংসদ সদস্য দুদকের নজরে আনার পরে এখন বিষয়টা যেটা আপনি বলছেন যে খুবই দ্রুততার সাথে সব কিছু হচ্ছে। কেন এরকম দ্রুততার সাথে হচ্ছে সেটার হয়তো অনেক কারণ পরবর্তীতে বেরোবে, অথবা রাষ্ট্র হয়তো এখন বা সরকার মনে করছে যে এই দায়িত্ব তার নয়, নেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু ক্ষমতা কাঠামোকে ব্যবহার করে, ক্ষমতাকে ব্যবহার করে, অপব্যবহার করে কি পরিমাণ বেপরোয়া হওয়া যায় তার একটা চরম দৃষ্টান্ত রেখেছেন বলা চলে বেনজির আহমেদ। যদিও আমরা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো আদালতে এটি প্রমাণিত হয়নি যে তার দুর্নীতিটা, কিন্তু অভিযোগগুলো কিন্তু সাংঘাতিকভাবে বসে। সবচেয়ে বেশি যেটা প্রণিধানযোগ্য সেটা হলো তার সম্পদের পরিমাণ। একই দিনে 4টা ফ্ল্যাট কিনে ফেলা, গুলশানের মতন জায়গায় 700-800 বিঘা জমির এখন সন্ধান পাওয়া যাচ্ছে, বিও অ্যাকাউন্টসের কথা পাওয়া যাচ্ছে, নানা জায়গায় বিভিন্ন কোম্পানিতে শেয়ারের খবর পাওয়া যাচ্ছে। সরকারি কর্মকর্তা হিসেবে একটাই বৈধ পথ ছিল, সেটা হলো তিনি শেয়ার ব্যবসা করতে পারতেন, যেটা সরকার অনুমোদন দেয়, কিন্তু সেটার আয় কিন্তু এত বেশি না। ফলে বাকি যে আয়গুলো তৈরি আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক। এবং এটা হয়েছে, এবং রাষ্ট্রকে এখানে আসলে একটা দায় নিতে হবে, যদি দায় বোধ করার বোধটুকু রাষ্ট্রের থাকে, এটা হলো প্রশ্ন। এবং বাংলাদেশে যে দুর্নীতি আসলে মানুষকে হিরো বানায়, দুর্নীতি যে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে সেটা মনে হয়, এবং বাংলাদেশ দুর্নীতির একটা সেফ জোন হয়ে উঠছে, এবং সরকারি কর্মকর্তারা যে দুর্নীতিটাকেই তাদের আদেও মনে করছে, তাদের একমাত্র কাজ মনে করছে, সেটা বোঝা যায় এইসব ঘটনা থেকে।